আজকের আলোচনার বিষয় চণ্ডীমঙ্গল কাব্যধারার অপ্রধান কবি। পূর্বের ভিডিওতে আমি মুকুন্দ চক্রবর্তী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং সেই ভিডিওটির লিংক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যারা এখনো দেখেনি অবশ্যই দেখে নেবেন। আর বাকি থাকলো মানিক দত্ত সহ, মাধব আচার্য সহ আরো অনেক কবি এবং যারা মুকুন্দ চক্রবর্তীর পূর্ব যুগে এবং মুকুন্দ চক্রবর্তীর পরবর্তী যুগে জন্মগ্রহণ করেছেন। আমি তাদের সম্পর্কে আলোচনা করছি যেহেতু চণ্ডীমঙ্গল কাব্যটি পিএসসি সিলেবাসে রয়েছে। সেক্ষেত্রে যেহেতু কোনো নির্ধারিতভাবে বলা হয়নি যে মুকুন্দ চক্রবর্তী সিলেবাসে থাকলো বা মাধবাচার্য থাকলো, সেরকম বলা হয়নি বলেই কিন্তু আমি পুরোটা সম্পর্কে এখানে আলোচনা করবো। অর্থাৎ যতজন কবি আছে তাদের সম্পর্কে আমি অল্প বিস্তারিত ভাবে আলোচনা করেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি, দেখুন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন যে মুকুন্দ চক্রবর্তী পূর্ববর্তী চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণ, অর্থাৎ প্রথম যে কবি তার নাম হচ্ছে মানিক দত্ত। তার জন্মস্থান দেখুন, মানিক দত্ত মালদহের ফুলিয়া নগরের অর্থাৎ ফুলবাড়ি গ্রামের অধিবাসী ছিলেন। সময়কাল, যে তার সময়কাল নিয়ে বিতর্ক রয়েছে। দীনেশচন্দ্র সেনের মতে দ্বাদশ শতাব্দী, আশুতোষ ভট্টাচার্যের মতে এটি হচ্ছে ষোড়শ শতাব্দী। কাব্যর নাম হচ্ছে চণ্ডীমঙ্গল এবং কাব্যটির প্রকাশ বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় প্রবন্ধ আকারে মানিক দত্তের চণ্ডীমঙ্গল কাব্যটি প্রকাশিত হয়। ভীষণ ইম্পর্টেন্ট খণ্ড বিভাগ। মানিক দত্তের কাব্যটি তিনটি খণ্ডে বা ভাগে বিভক্ত। কি? দেবখণ্ড, আক্ষেত্রিক খণ্ড, বণিক খণ্ড। এবার পালা, কাব্যটি 16টি পালায় বিভক্ত। প্রতিটি পালা বার এর নামানুসারে করেছেন, অর্থাৎ যেমন ধরুন মঙ্গলবার, বুধবার, এই রকমভাবে নামকরণ করা হয়েছে। বাকি আমরা ভণিতা সম্পর্কে একটু দেখে নিই। কবিতার কাব্যে বারবার অভয়া ভণিতা ব্যবহার করেছেন বলেই অনেকেই তার কাব্যটিকে অভয়া মঙ্গল বলে দাবি করেছেন। তাহলে তার কাব্য সম্পর্কে অনেকে কি বলেছেন? যে অভয়া মঙ্গল। প্রাসঙ্গিক তথ্যগুলো একটু দেখে নিই, যেগুলো ভীষণ ভীষণ উপকারে। দেখুন, ব্রতকথার সংকীর্ণ গণ্ডি থেকে সর্বপ্রথম চণ্ডীমঙ্গলের কাহিনীকে মুক্ত করে মঙ্গল কাব্যের আকার দিচ্ছেন। তাহলে তিনি চণ্ডীমঙ্গলের আদি কবি। কবির আত্মপরিচয় থেকে জানা যাচ্ছে যে কবি কালা ও খোড়া ছিলেন। তিনি দেবী চণ্ডীর কৃপায় ভালো হয়ে গায়েনের দল নিয়ে দেবীর মাহাত্ম্য প্রচার করেন। তার দলে দুজন দোহার ছিলেন, তারা হলেন রঘু ও রাঘব। কবির কাব্যে বৌদ্ধ ধর্মের প্রভাব রয়েছে এবং তিনি তার কাব্যে মালদহ জেলার অনেক জনপদের নাম উল্লেখ করেছে। শুধু তাই নয়, খালবিলের কথাও পাওয়া যাচ্ছে। মানিক দত্ত রচিত ও ভণিতাযুক্ত দুটি খণ্ডিত পুঁথি পাওয়া গেছে। কবির কাব্যে সবলকেতু ও ধবলকেতুর আখ্যান একমাত্র পাওয়া যায়। কবি মুকুন্দ তার কাব্যে মানিক দত্তের নাম উল্লেখ করেছেন, অর্থাৎ তার পরবর্তী কবি মুকুন্দরাম চক্রবর্তী তিনি কিন্তু তার কাব্যে এই মানিক দত্তের উল্লেখ করেছেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা সব থেকে দেখি, যদি মুকুন্দ রাম চক্রবর্তীর থেকে হয়তো কম জনপ্রিয় কবিকে চণ্ডীমঙ্গলে দ্বিজ মাধব বা মাধবাচার্য বা দ্বিজ মাধব আচার্য বা দ্বিজ মাধবানন্দ, এতগুলো নামেই তিনি পরিচিত। তার সম্পর্কে আমরা বিস্তৃত দেখে নেব। যে আবির্ভাবকাল, দেখুন চৈতন্য যুগের কবি, অর্থাৎ ষোড়শ শতাব্দীর কবি। কবির জন্মস্থান সম্ভবত পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীর কাছে সপ্তগ্রামে, অর্থাৎ কবির জন্মস্থান। এবং কবি উল্লেখ করেছেন দেখুন কি, যে ত্রিবেণীতে গঙ্গা দেবী ত্রিধারে বহে জল, আরও অনেকগুলো লাইন ছিল, সেগুলোকে আমি বাদ দিয়ে তাহার অনুজ আমি মাধব আচার্য, এটা তার জন্ম সম্পর্কে বলেছেন। আবার তার কাব্যে বা কাব্য চট্টগ্রামে আবিষ্কার হওয়ায় অনেকে তাকে চট্টগ্রামের অধিবাসীও বলে মনে করেছেন। কিন্তু যেহেতু তিনি তার আত্মপরিচয় বলে দিয়েছেন যে ত্রিবেণীতে, তো সেক্ষেত্রে আর কোনো দ্বিমত থাকার প্রশ্নই নেই। পিতামহের নাম ধরণীধর বিশরদ, কবির পিতার নাম পরাশর, কবির পুত্রের নাম জয়রাম চন্দ্র গোস্বামী। কোথাও কোথাও জয়রাম গোস্বামী আছে, কোথাও জয়রাম চন্দ্র গোস্বামী রয়েছে। কাব্যের রচনাকাল আনুমানিক 1501 শতাব্দ এবং সেটার আমরা রচনাকাল জ্ঞাপক শ্লোকটি দেখলেই পাওয়া যাবে, দেখে দিচ্ছি, বা 1579 খ্রিস্টাব্দে। কাব্যের নাম হলো দুর্গা মাহাত্ম্য বা শারদা মঙ্গল বা শারদা চরিত্র। আর প্রকাশ, এই কাব্যটি কে প্রকাশ করছেন? দেখুন, দ্বিজ মাধবের কাব্যটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় এবং কাব্যটির কিন্তু অপর নাম, অর্থাৎ কাব্যটির অনেকগুলো নাম রয়েছে। দেখুন, কবির কাব্যটি মঙ্গলচণ্ডী, মঙ্গলচণ্ডীর গীত, জাগরণ, শারদা মঙ্গল জাগরণ নামেও কিন্তু পরিচিত। অর্থাৎ এতগুলো নাম আপনাদের থাকতে পারে। হয়তো বললো যে মঙ্গলচণ্ডী গীত এটি কোন কাব্যের অপর নাম। রচনাকাল জ্ঞাপক শ্লোক দেখুন, ইন্দু বিন্দু বান ধাতা শক নিয়োজিত দ্বিজ মাধব গায় শারদা চরিত। অর্থাৎ আমরা ইন্দু মানে 1, বিন্দু মানে 0, বান মানে 5, ধাতা মানে 1, অর্থাৎ
1405, এটিকেই অঙ্কস্য বামাগতি অনুসারে দেখলে 1501 শকাব্দ হয়, অর্থাৎ 1501-এর সঙ্গে 78 যোগ করলে 1579 খ্রিস্টাব্দ হয়। পালা, এই পালাটি কিন্তু এর দ্বিজ মাধবের কাব্যটি 16টি পালায় বিভক্ত এবং তিনি তার কাব্যে দেব নর বণিক খণ্ডে ভাগ না করে শিরোনাম যুক্ত 16টি পালায় বিভক্ত করেছেন। তার কাব্যের প্রথম পালার নাম বন্দনা এবং তার কাব্যের শেষ পালার নাম প্রত্যাবর্তন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই এই তথ্যগুলো যাদের কাছে নেই সেগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন। কবির অপর রচনা, কবির আরেকটি রচনার নাম পাওয়া যাচ্ছে গঙ্গামঙ্গল নামে কবির নামে পুঁথি পাওয়া যায় এবং এই গ্রন্থে পুরাণ অনুসারে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এটা একটু, তবে এবার আমরা দ্বিজ অভয়মঙ্গল সম্পর্কে, মানে আমরা বাকি যে কাব্য অর্থাৎ সারদা মঙ্গল সম্পর্কে বাকি তথ্যগুলো একটু দেখে নেব। দেখুন, কাব্যের মৌলিকতা, মানে তিনি যে কি করছেন, কাব্যটি মঙ্গল চণ্ডী বলা হয়েছে কারণ দেবখণ্ডে দেবী চণ্ডী মঙ্গল নামে এক অসুরকে বধ করেছেন বলে, অর্থাৎ এটি হচ্ছে কাব্যের মৌলিকতা। সম্পাদনা, তার কাব্যটি সুধীভূষণ ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মঙ্গল চণ্ডী গীত নামে সম্পাদনা করছেন দ্বিজ মাধবের কাব্য। প্রাসঙ্গিক তথ্যগুলো ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসার মধ্যে সম্ভাবনা রয়েছে। কবি আত্মপরিচয়ে গৌড় ছাড়াও নদিয়া উল্লেখ করছেন, অর্থাৎ নদিয়ার নাম বলেছেন। দ্বিজ মাধবের কাব্যে প্রথম পূর্ণাঙ্গ চণ্ডী মঙ্গলের কাহিনী লক্ষ্য করা যাচ্ছে। কবির কাব্যটির পূর্ববঙ্গের চট্টগ্রাম, নোয়াখালী ও রংপুর অঞ্চলে প্রচলিত। আত্মপরিচয় অংশে কবি মাধব আচার্যের নাম উল্লেখ আছে, তবে মাধবানন্দ বা দ্বিজ মাধব নামের ব্যবহারও করেছেন কিন্তু তিনি। চট্টগ্রাম অঞ্চলে কবির কাব্যটি জাগরণ নামেও পরিচিত, কারণ সেখানে 8 দিন ধরে রাত জেগে লোকে গান শুনত বলে এইরকম নামকরণ করা হয়েছে। তিনি বাস্তবনিষ্ঠ কবি ছিলেন কিন্তু। কবিতার কাব্যে বিষ্ণু পদের সংযোজন করেছেন, অর্থাৎ এটাই একমাত্র নতুনত্ব বলতে পারি, কারণ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পদগুলো তিনি এই বিষ্ণু পদগুলো সংযোজন করেছেন। কবির কাহিনী ব্রতকথার আদলে রচিত। কাব্যের ভণিতা ঐতিহাসিক চরিত্রটি হলো আকবর এবং তিনি আকবরকে কি বলছেন দেখুন, বিক্রমে অর্জুন, জ্ঞানে বৃহস্পতি এবং প্রজা পালনে শ্রী রামচন্দ্রের সঙ্গে তাকে তুলনা করেছেন। হয়তো কোনো একটা পরীক্ষায় দিতে পারে প্রশ্নে যে কে তার কাব্যে আকবরকে বিক্রমে অর্জুন, জ্ঞানে বৃহস্পতি এবং প্রজা পালনে শ্রী রামচন্দ্রের সঙ্গে তুলনা করেছে, তাহলে আমরা এক বাক্যে উত্তর দেব যে দ্বিজ মাধব। দ্বিজ মাধব অঙ্কিত ভারু দত্ত সম্পর্কে সুকুমার সেন কি বলেছে দেখি, মাধব ভারু দত্তকে একেবারে ভার করিয়া আঁকিয়াছেন। এটাও ভীষণ ইম্পর্টেন্ট লাইন। কবিতার কাব্যে পয়ের ও ত্রিপদীর একঘেয়েমি দূর করার জন্য মাঝে মধ্যে দশাক্ষরের বৈচিত্র্য এনেছেন। তিনি দশাক্ষরের বৈচিত্র্য এনেছেন। কালকতি চরিত্রকে তিনি বীর করে এঁকেছেন। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে মাধবাচার্য ব্রত প্রাচালীর কৃতি কবি, অর্থাৎ তার দুর্বলা দাসীকে কেউ কেউ বলেছেন ভারুদত্তের নারীর সংস্করণ। এটাও পরীক্ষা দিতে পারে যে কার, মানে কোন চণ্ডীমঙ্গলের কবির দুর্বলা দাসী চরিত্রটিকে ভারুদত্তের নারীর সংস্করণ বলেছেন। বা দীনেশচন্দ্র সেন মাধব আচার্যকে দ্বিতীয় শ্রেণীর কবি বলেও মনে করছে। এবার আমরা বাকি কিছু যেগুলো অপ্রধান আরও তাদের সম্পর্কে একটু দেখে নেব। অনেকগুলো কবি আছে দেখুন। দ্বিজ জনার্দন, জন্মস্থান সম্ভবত ত্রিপুরার অধিবাসী ছিলেন। পুঁথি, দ্বিজ জনার্দনের পুঁথিকে কাব্য না বলে ব্রত কথা বলা উচিত এবং কাব্যের বিবরণ মানিক দত্তের মতো তার কাব্য কিন্তু ক্ষুদ্র। আমরা অল্প কথায় দেখে নেব। অন্যান্য কবিগুলো আপনাদের পরীক্ষা দিতে পারে, হয়তো দ্বিজ রামদেব কোন কি রচনা করছেন, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল নাকি ধর্মমঙ্গল, এগুলো যদি থাকে অপশন তখন আপনারা অবশ্যই চণ্ডীমঙ্গল করবেন। এক সম্পর্কে দেখে নিই। দ্বিজ রামদেবের জন্মস্থান চট্টগ্রামের তিনি কবি। কাব্যের নাম অভয়মঙ্গল। পুঁথি, সম্প্রতি ত্রিপুরা থেকে কবির অভয়মঙ্গল কাব্যের 2টি পুঁথি আবিষ্কার করা হয়েছে। প্রকাশ দেখুন আশুতোষ দাসের সম্পাদনে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় এবং রচনাকাল কাব্যটি, অভয়মঙ্গল কাব্যটি রচনাকাল হচ্ছে 1653 খ্রিস্টাব্দে। মদন দত্ত, মানিক দত্ত এবং জনার্দন দত্তের পর চণ্ডীমঙ্গল কাব্যের 3য় কবি কিন্তু এই মদন দত্ত এবং এই কবির সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। ঠিক সেরকম মুক্তারাম সেন, এর সম্পর্কে অনেকগুলো তথ্য জানা যায়। দেখুন, মুক্তারাম সেন হচ্ছে চট্টগ্রামের জেলার অন্তর্গত দেবগ্রাম অর্থাৎ দেয়াঙ্গা গ্রামে কিন্তু কবির নিবাস। মুক্তারাম সেনের অপর নাম হচ্ছে আনোয়ারা। শুধু তাই না, কবিরা জাতিতে ছিলেন কিন্তু বৈধ এবং চট্টগ্রামের কবি ছিলেন মুক্তারাম সেন। পুঁথির নাম সারদামঙ্গল। কবির কাব্যে ধনপতি কাহিনী বর্ণিত হয়নি, অর্থাৎ এখানে ব্যতিক্রম। কবির প্রপিতামহ হলেন জয়দেব, কবির পিতামহ হলেন নিধিরাম আর কবির পিতা হলেন মধুরাম। এবার আমরা পরবর্তী কবি দেবীদাস সেন সম্পর্কে জানবো। এর সম্পর্কে বেশি কিছু জানা যায় না, তবে চণ্ডীমঙ্গল কাব্যের অন্যতম 2 প্রাচীন কবি। ঠিক সেরকম শিবনারায়ণ সম্পর্কে একই কথা, তার সম্পর্কেও তেমন কিছু জানা যায় না, কিন্তু আমরা একটু জেনে রাখবো শিবনারায়ণ দেব কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের কবি। এবার হচ্ছে কীর্তিচন্দ্র দাস, এ সম্পর্কেও তেমন কিছু জানা যায় না, তবে কিন্তু তিনি চণ্ডীমঙ্গল কাব্যের কিন্তু কবি।
এবার হচ্ছে বলরাম কবি কঙ্কন, এটি ভীষণ ইম্পর্টেন্ট। চৈতন্যোত্তর যুগের কবিদের মধ্যে সর্বপ্রথম এই কবির নাম উল্লেখ করেছেন দীনেশচন্দ্র সেন, এবং ইনি মুকুন্দরামের শিক্ষাগুরু ছিলেন বলেও অনেকে মনে করেছেন এই মুকুন্দরাম সেন, এবং এর চণ্ডীমঙ্গল মেদিনীপুর অঞ্চলে প্রচলিত, এবং সম্ভবত কবির উপাধি ছিল কবি কঙ্কন। এরপর আরেকজন কবি সম্পর্কে দেখে নেব, দ্বিজ হরিরাম, এবং দীনেশচন্দ্র সেন ও নগেন্দ্রনাথ বসু মহাশয় মনে করেন এই কবি মুকুন্দ চক্রবর্তীর পূর্ববর্তী কবি ছিলেন। যেহেতু আমি এখানে মুকুন্দরাম চক্রবর্তী পূর্ববর্তী কবি সম্পর্কেই আলোচনা করছি এই অধ্যায়ে, এবং এর সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। এবার আমরা দেখে নেব মুকুন্দ চক্রবর্তীর পরবর্তী পৌরাণিক চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণ। পৌরাণিক চণ্ডীমঙ্গল কাব্যের কবিগণগুলির সম্পর্কে একটু বিশদ দেখে নেব। দ্বিজ কমললোচন, দেখুন রংপুর জেলার অন্তর্গত মিঠাপুর গ্রাম থানার অন্তর্গত চাকরাবাড়ি বা চরখাবাড়ি গ্রামের অধিবাসী ছিলেন। কবির পিতার নাম যদুনাথ, কবির কাব্যের নাম চণ্ডিকা বিজয়। কাব্যটি রংপুর সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করছেন, এবং কাব্যের রচনাকাল 1609 থেকে 1630 খ্রিস্টাব্দের মধ্যে, এবং এই কবি একখানি মনুষ্য মঙ্গল কাব্য রচনা করছেন। এটা অনেকগুলো তত্ত্ব আমরা পেলাম হচ্ছে দ্বিজ কমললোচনের। এরপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে ভবানী প্রসাদ রায়, ব্যাকেট হচ্ছে কর হচ্ছে তার কবির উপাধি। কবির বংশ হচ্ছে বৈদ্য, তিনি জন্মান্ধ ছিলেন, অর্থাৎ তিনি জন্ম থেকেই অন্ধ। কবির কৌলিক উপাধি কিন্তু কর, এবং কবির পিতার নাম হচ্ছে নয়ন কৃষ্ণ রায়, এবং ময়মনসিংহ জেলার অন্তর্গত টাঙ্গাইল মহকুমার অধীনস্থ কাঠালিয়া গ্রামে কবির জন্ম। কবির কাব্যের নাম হচ্ছে দুর্গা মঙ্গল। এরপর আমরা রূপনারায়ণ ঘোষ সম্পর্কে জানবো। রূপনারায়ণ ঘোষ আরেকজন কবি, আদিনিবাস যশোহর। কবির চণ্ডীমঙ্গল কাব্যে মার্কেন্ডীয় চণ্ডীর অনুবাদ করেছেন কিন্তু এটা, এবং অন্ধকবি ভবানী প্রসাদের সমসাময়িক কবি ছিলেন কিন্তু। ব্রজলাল পরবর্তী আরেকজন কবি আমরা একটু দেখে নেব। কবি ব্রজলাল সংস্কৃত চণ্ডীর অন্যতম অনুবাদক ছিলেন, এবং দীনেশচন্দ্র সেনের হিস্টোরি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থে এই কবির নাম উল্লেখ করেছেন। পরবর্তী কবি সম্পর্কে একটু দেখে নেব। যদুনাথ দীনেশচন্দ্র সেন এই কবির কবিত্বে প্রশংসা করেছেন, এবং রংপুর জেলার অন্তর্গত মিঠাপুর থানার অন্তর্গত চাকরাবাড়ি বা চরখাবাড়ি গ্রামের অধিবাসী ছিলেন। যদুনাথও কিন্তু, আর তার আগেও একজন কবি সম্পর্কে জানলাম, একই জায়গায় তাদের বাড়ি। এবার 6 নম্বর কিশোর রায়, কবির পিতার নাম হচ্ছে কৃষ্ণকান্ত, কবির মাতার নাম জগদীশ্বরী, কবির পত্নীর নাম রত্নমণি ছাড়াও কবি সম্ভবত উত্তরবঙ্গে কবি ছিলেন, এবং কবির কাব্যখানি মার্কেন্ডীয় চণ্ডীর অনুবাদ। মোটামুটি এই ছিল আজকের আলোচনা বিষয়, চণ্ডীমঙ্গল কাব্যের অপ্রধান কবি এবং চণ্ডীমঙ্গল কাব্যের পৌরাণিক চণ্ডীমঙ্গলের যে ব্যাখ্যা, পরবর্তী কবি বিশেষ করে চণ্ডীমঙ্গলে মুকুন্দরাম চক্রবর্তীর, সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। আপনাদের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। এটা যেহেতু পিএসসি সিলেবাসের ওপর বেস করে ভিডিওটি বানানো হয়েছে, সেক্ষেত্রে অনেক অপ্রধান কবিকে এখানে রাখা হয়েছে, এবং আমার ইউটিউব চ্যানেল বিএনজি সাহিত্য স্যার, এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অন্যান্য ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখার অনুরোধ আপনাদের কাছে রইল, এবং যারা আমার ইউটিউবটি চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ অবশ্যই আপনারা লাইক করবেন। তো যাই হোক, কথা না বাড়ি এখানে শেষ করছি। ধন্যবাদ।